নমস্কার, কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আমি এই ভ্রমণ কাহিনী ধারাবাহিকভাবে পড়ছি। আজকে অষ্টম পর্ব। আজকে শুরু করব স্বর্গবাস পর্বের উপাখ্যান তাঁবুর শেষাংশ থেকে। এসেছিলুম একলা, কিন্তু মাত্র কয়েকটা মুহূর্ত ছাড়া সঙ্গীবিহীন সময় কাটেনি। তবু সবাই বলবে আমার সঙ্গে কেউ নেই। সঙ্গে ঈশ্বর আছেন, আছেন ঈশ্বর প্রেরিত সঙ্গীরা। এসব সম্ভাবনা তো ভাবিনি, কিছুই ভেবেচিন্তে আসিনি। শুধু মনে করেছিলুম চলে তো যাই, যাওয়াটাই খুব জরুরি, তারপর যা হয় একটা হবে। টুরিস্ট ব্যুরোতে যেতে পারিনি, কিন্তু তার বদলে এসেছি ঢের ঢের ভালো জায়গায়, আসল জায়গায়। আমি এসেছি তীর্থে, ট্যুরে তো নয়। এই তো ভারত তীর্থ, 1 কোটি লোকের সঙ্গে মিশে কবেই বা কী করতে পেরেছি আমি? এই ধুলোয় বসতে পাওয়াটুকুই আমার তীর্থবাস। গড়িয়াহাটেও তো কত ধুলো মাটি আছে, কিন্তু ধুলোয় শুয়ে পড়তে পারি কি আমি সেখানে? ধুলো অত সস্তা নয়, ধুলোয় বসতে পাওয়াও অত সস্তা নয়। পাগলা অজিত নারায়ণই কেবল সেটা পারে, তার জন্য ঢের মূল্য ধরে দিয়েছে সে। এ স্বয়ং মা ধরিত্রীর কোল, অতি মহার্ঘ শয্যা। ইচ্ছে করলেই ধুলোয় শয্যা পাতা যায় না, আমরা পারি না। আমরা মধ্যবিত্ত, মধ্যবিত্ত বড়ই মাঝারি মাপের। এখানে এই কুম্ভনগরের কল্যাণে কিছুটা ছড়িয়ে পড়বার ভাগ্য আমার হয়েছে। সহস্র যাত্রীর চরণ ধুলায় ধূসর হবার ভাগ্য। মুখ ফুটে বললে কথাটা এত বেয়ারা রকমের ন্যাকা ন্যাকা শোনায় যে বলা যায় না, কিন্তু বুকের ভেতর যে কথাটা কেবলই বেজে চলেছে সেটার গলাও তো টেপা যায় না। রবীন্দ্রনাথ যখন বলেন, ওই আসনতলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, তখন দিব্যি স্বাভাবিক শোনায়, যেহেতু তিনি ঋষি কবি। কিন্তু আমি ওটা নিজের ভাষায় বললেই শোনাবে বেতর বেসুরো বানানো। তার চেয়ে তাঁর ভাষাতেই বলা ভালো। আমাদের মুখ মুখে তিনিই তো ভাষা জুগিয়ে গেছেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামি। এখানে কিছু খেয়ে নেওয়া হবে, বলেন সঙ্গীরা। পুরি তরকারি মিঠাই বিক্রি হচ্ছে দোকানে। আমার হাতে চলে এলো শালপাতার তৈরি বাটি, তাতে 1 গোছা পুরি, 1 হাতা তরকারি, 2টো অমৃতি জিলিপি। মুখে খাদ্য তুলতেই মনে পড়ে গেল লতিফ আর লাল্লনের কথা। এরা এতক্ষণে সেকেন্ড ট্রিপ নিয়ে পৌঁছে গেছে নিশ্চয়ই আবার ঝুঁসিতে। শার্দুল সিং রাতে খাবার পেয়েছেন তো? সকাল থেকে অভুক্ত ছিলেন একাহারি বৃদ্ধ। লালা গোঙাও ফিরে গিয়েছে এতক্ষণে তাদের সেই ছোট্ট সাদা বাড়িতে। মালপত্র হাতে নেই, দৌড়ে দৌড়ে যেতে পারবে, যদি না আবার কোনো শোভাযাত্রায় আটকে পড়ে। খিদে টিদেও পেয়ে গেছে বেচারাদের। আবার কি কেউ বাতাসে জোগাবেন পথিমধ্যে ওই বালকদের? কি ভাবছেন বাড়ির কথা? বাড়ি না, সত্যি তো বাড়ির কথা মনে পড়েনি। বাড়িতে এতক্ষণে গুরদীপের টেলিফোন পৌঁছে যাওয়া উচিত, নইলে মা কালকে পাবেন আমার পোস্টকার্ড। যদি গুরদীপ তা ডাকে দেয়। এবারে গুরদীপের 5 টাকা আমাকে কামড়াতে শুরু করলো। কোথায় পুজো দেব, পুজো কোথায় দেয় এখানে? আমি তো জানিও না এসব। একজন আমাকে 5 টাকা দিয়েছে তার নামে পুজো দিতে। কোথায় পুজো দিই বলুন তো? কুম্ভে লোকে পুজো দেয় না, স্নান করে, মাথা কামায়, অনেকে পিণ্ড দেয়। যার নামে পুজো দেবেন আপনি তার গোত্র জানেন? তা তো জানি না, কিন্তু পিণ্ড তো নয়, সে তো জীবিত ব্যক্তি। এক কাজ করুন, টাকাটা আমাদের দিয়ে দিন, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি, কি বলিস? বড্ড শীত, আর ওর নামে আমরা প্রত্যেকে একটা করে ডুব দেব। সেই ভালো, সেই ভালো, সেই ভালো। সমবেত সিদ্ধান্ত ঘোষিত হয়। শুনে আমি করে হাসি। না, গুরদীপের টাকা তোমাদের আমি দেব না হে ছোকরা। যদিও জানি তোমরা ভালো মানুষ, বরং ওটা ওই সাধুজিকে প্রণামী দিয়ে দিলে ভালো হতো। তখন কি চাই মনে ছিল? উহ, কি ঠান্ডা! কি পড়ছে বলতো? বৃষ্টি নাকি? আরে বৃষ্টিই পড়ছে যে, সর্বনাশ!
নির্ঘাত তাই। ঝিরঝির করে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। শালটা ভালো করে জড়িয়ে নিই। ছেলেরা সিগারেট ধরিয়েছে। ওদের ঢেলে দেওয়া জলে হাত ধুয়েছি। ডাস্টবিনে শালপাতাটা ফেলেছি। না, কেউই পথে এঁটো শালপাতা ফেলেনি। সব শালপাতা ঝুড়িতে। অন্তত এই দোকানের সামনে। তিরুপতির প্রসঙ্গটা মনে পড়ে গেল। না, কুম্ভনগরও বেশ পরিচ্ছন্ন বৈকি। তখন বুঝিনি কয়েক ঘন্টা পরেই কথাটা ফিরিয়ে নিতে হবে মনের ভেতরে। একটা পান হবে? নিশ্চয়ই। একজনের হাতে শালপাতায় মোড়া পানের খিলি প্রস্তুত। জর্দা? ওরে বাবা, জর্দা কি সর্বনাশ! নো স্যার, নো জর্দা। গুড দ্য রেভেন নেভার মোর। কদাচ জর্দা নয়। সহকর্মী দেবীবাবুর ভাইয়ের বিয়েতে জর্দা খেয়েছিলুম বটে, সেই যথেষ্ট। ছাদে নেমন্তন্ন খেয়ে দিয়ে নামতে নামতে সিঁড়িতে মিঠে পানের সঙ্গে অলস আরামে এক চিমটি জর্দাও তুলে নিয়েছিলুম তনবিন্দুর দেখা দেখি। নিচে নেমে রাস্তায় কপা চলেছে মাত্র, তারপরেই শুরু হয়ে গেল কেলেঙ্কারি। রাজপথে আমার অনিচ্ছুক বেলেল্লাপনা। দেবীবাবুরা ভাটপাড়ার ব্রাহ্মণ, কিন্তু বাড়ি করেছেন সিঁথিতে। সিঁথি মোড় পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে জর্দার কল্যাণে আমার পায়ের ভেতর পা ফুটপাত বদল হয় মধ্যরাতে। ভাগ্যের সঙ্গে আছে 3 বন্ধু, প্রণবেন্দু, অমিয়, সুবীর। তাদেরই হলো মুশকিলের এক শেষ। রাজপথের অনক্ষেত্র। একেবারে বাগ মানানো যাচ্ছে না আমার বলগা ছাড়ানো পা দুটোকে। মাথার ভেতর লোহার গোলা ভরে দিয়েছে কেউ, যার ভারে ঘাড় লটকে পড়েছে বুকে। পা দুটো শোলা দিয়ে তৈরি খেলনা। আমি কি হাঁটতে পারি? বিয়েবাড়ির সাজগোজ করা একটা মেয়ে বড় রাস্তায় চলতে চলতে একবার এর ঘাড়ে আরেকবার ওর পিঠে ঢলে পড়ে ধাক্কা খাচ্ছে। পথচারীদের নয়নলোভন হৃদয়হরণ এই দৃশ্য সৃষ্টি করে, যা আমার ধাতুবিরুদ্ধ। জগতের 5 জনকে ফ্রি আনন্দ জুগিয়ে কোনো রকমে তো একটা মিনি বাসে উঠে পড়া গেল। শ্যামবাজারের মোড়ে এসে 4 জনে নামলুম। আমাকে নিয়ে টুবি বাসে তুলবে বলে 5 রাস্তার মোড় পেরোতে গিয়ে বন্ধুবর্গ হাল ছেড়ে দিল। আমি তখন ঘাড় গুঁজে পা লটকে বসে পড়েছি এক দুর্দান্ত অশ্বারোহী যোদ্ধা যুবকের পদমূলে। ওখানেই অগত্যা আমাকে ফেলে রেখে সঙ্গীরা গেল ট্যাক্সির খোঁজে। ট্যাক্সিতে ঢুকেই আমি লম্বা, ভীষণ বমি পাচ্ছে। বাড়িতে নামার পরে আমার মাকে ডেকে আনলো। নেহাত মা জানেন তার অকর্মণ্য মেয়েটিকে ভালো মতোই, তাই উল্টোপাল্টা বুঝলেন না। কাজের লোকজনরা পর্যন্ত হেসেই আকুল। ছি ছি, দিদিমণির জর্দা খেয়েই এই, এতটুকু সহ্য নেই শরীরে। যে মেয়েটি আমার বাচ্চাদের দেখে সে চটপট আমার মাথা ধুইয়ে 1 গ্লাস বরফ দেওয়া লেবুর শরবত খাইয়ে দিল। ওর বাবা মদ তাড়ি খেয়ে বাড়ি এলে ওর মা নাকি এই অব্যর্থ প্রণালীতে তার পরিচর্যা করেন। দিদি আর জর্দা খেয়ে বাড়ি এসছেন, অতএব ওটাই করা হোক। ওর গৃহচিকিৎসায় উপকারও হয়েছিল, কিন্তু জর্দা খাবার শখটা আমার একদিনের নয়, সারা জন্মের মতো মিটেছে। এই সর্বনেশে বস্তুটি অন্যেরা খায় কি করে? অল্প বয়সীদের মধ্যেও আজকাল দেখি জর্দা বেশ পপুলার হয়েছে। জর্দা ছাড়া পানও ছিল ভদ্রলোকের কাছে। তিনি শোনা গেল ওদের দলের খাদ্যাধ্যক্ষ। আমার কাছে খাবারের দাম নিলেন না কিছুতেই। হিসেব গুলিয়ে যাবে তাতে নাকি। বেশ কথা। হাঁটতে হাঁটতে ভারত সেবাশ্রম এলুম। পরের খরচে তীর্থ করলে নাকি পুণ্য হয় না। কিন্তু পর কে? আমার আপনই বা কে? নিজের বলতে আমার কি কিছু আছে? দাদু তো দেখে হুঙ্কার ছাড়লেন। হ্যালো নাতনি, হোয়াট ইজ দিস? আমি যে তোমার ক্যাসাবিয়াঙ্কা হয়ে গেলুম। দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। বলি, মালপত্তরের খোঁজ কি করতে নেই? এই কি তোমার চা খাওয়া? এই যে রাইটার্স বিল্ডিংয়ের টিফিন টাইম, টানা 3 ঘন্টা পেরিয়ে এলে। ভীষণ লজ্জিত হয়ে পড়ি। সত্যিই তো কোনো ব্যাখ্যা নেই, কোনো কৈফিয়ত নেই। কে জানে ওর খাওয়া হয়েছে কিনা। আমার নিরুত্তর কাঁচুমাচু মুখ দেখে দাদু হেসে উঠলেন সশব্দে। ডোন্ট ওয়ারি, শোনো, সুখবর আছে। আমরা একখানা তাঁবু পেয়ে গেছি। চলো সেখানে সব মালপত্র নিয়ে যাই। খাওয়া দাওয়া এইবারে হবে সেইখানে গিয়ে। মালপত্র কে কোনটা নিলে কে জানে। আমার কাঁধে কেবল অহংকারের ঝুলিটাই। দলের সঙ্গে হাঁটতে লাগলুম। তাঁবুটি মস্ত বড়।
সেই পাহাড়ি বাবার আস্তানার মতো নয়। সেই তাঁবু যদি পায়রার খুপড়ি হয়, এই তাঁবু তাহলে চিড়িয়াখানার পাখির খাঁচা। ঢুকে এক কোণে দেখি আমার সুটকেসের ওপরে আমার লোটা কম্বল ব্রিফকেস গোছানো। সত্যি এখানে ব্রিফকেসটা বড্ডই বেমানান। এই তাঁবুতে খড়ের ওপর মাদুর পাতা, ওখানে মাদুর ছিল না। তার মানে তাঁবুতে তাঁবুতে কৌলিন্য ভেদ আছে। গুজব শুনলুম এতদিন 200 টাকায় 7 দিনের জন্য তাঁবু পাওয়া যেত। সন্ধে রাত্রে ছিল 250-তে 2 দিন। এখন এরা পেয়েছেন বুঝি 300-এ। তাঁবুতে বসেই সবাই লাইন দিলেন। সামনে ঝপাঝপ শালপাতা পড়ল, তাতে সপাসপ পুরি, সবজি, ডাল, মিঠাই। আমার তো খাওয়া হয়ে গেছে, আর পাত পেতে বসা সম্ভব না। যদিও পংক্তি ভোজনের আলাদা একটা আনন্দ আছে, কিন্তু সেটা না খেয়েও ভাগ করে নেওয়া সম্ভব। সঙ্গী ছেলেরা দিব্যি দ্বিতীয়বার মহানন্দে খেতে বসে যায়, যেন কত কাল অভুক্ত রয়েছে। চমৎকার একটা তৃপ্তিকর দৃশ্য অস্পষ্ট আলোয় ফুটে উঠল তাঁবুর মধ্যে। এখানে আলাপ হলো সেই গায়ক ভদ্রলোকের সঙ্গে, দিব্যি কোট প্যান্ট পরে, যিনি সন্ধ্যায় মাইকে লবকুশের গান গাইছিলেন। তিনি এবারে রুমালের খুঁটটি খুলে মেঝে কিছু নোটের তাড়া ঢেলে দিলেন, এবং বেশ কিছু খুচরো পয়সাও। তারপর অন্য একটি ছোকরাকে ডেকে বললেন, ভাই একটু গুনে দাও তো, আর পাচ্ছি না, বড্ড টায়ার্ড লাগছে। টাকা গুনতেও যে কারোর টায়ার্ড লাগে, তা বোধহয় কেবল এমনি পূর্ণকুম্ভের মেলাতেই দেখা সম্ভব। বাচ্চা ছেলেগুলোর কিন্তু মোটেই টায়ার্ড লাগলো না, মহা উৎসাহে গুনে ফেললো ঝাঁপিয়ে এসে। খুচরোতে নোটেতে মিলিয়ে হলো মন্দ নয়, 100-3 টাকার মতো প্যালা পড়েছে ভদ্রলোকের। ছেলেরা চেঁচিয়ে বলল, দাদা ও টাকাটায় আমাদের খাওয়াবেন। দাদাও প্রফুল্ল বদনে বললেন, "হ্যাঁ, বেশ, বলো কবে খাবে।" আমি আগে কীর্তনের এদিকটা তো দেখিনি, থালাতে প্যালা ফেলেছি মাত্র। প্যালা কুড়োনোর পরের অংশটা আজ দেখা হলো। ভালো, হিংসে করে লাভ নেই, যেহেতু আমি গাইতে একদমই পারি না। কিন্তু কবিতা পড়ে সামনে থালা রাখার আইডিয়াটা মাথায় চট করে একবার খেলে গেল। মন্দ কি, কবিরা যথেষ্ট আয় করতে পারবেন এই পথে, ডিলান টমাসের মতো। না, গায়ক ভদ্রলোককে হিংসা করব না। অনেক ক্লান্ত বিনিদ্র মানুষকে ওর গান আজ শান্তি ও সঙ্গ দিয়েছে। এই টাকা গায়ক ভদ্রলোকের উচিত প্রাপ্তি। পাশেই মা আনন্দময়ীর তাঁবু। স্বরূপানন্দজির কাছে খবর নিয়ে এসে শার্দুল সিং বলেছিলেন, ভোর 5টার সময় তিনি মায়ের সঙ্গে স্নানে যাবেন, তখন আমাকেও সঙ্গে নিয়ে যাবেন। নিজের মালপত্র রেখে দিয়ে একটু পরেই ঘুরে এসে অত্যন্ত দুঃখের সঙ্গে পুনরায় জানিয়েছিলেন, না, তা হবে না। মা মেয়েদের সঙ্গে নিয়ে স্নানে নামেন না। অন্য স্বামীজিরা মেয়েদের নিয়ে গিয়ে রাত 2টো থেকে 5টার মধ্যে স্নান সমাপন করিয়ে আসবেন। মায়ের সঙ্গে কেবল পুরুষ শিষ্যবৃন্দ অ্যালাউড। অতএব এই স্ত্রী জাতীয় শার্দুল শাবকটি যেতে পারবেন না পিতা শার্দুলের সঙ্গে। শার্দুল সিং বলছিলেন, কিন্তু আমাদের আশ্রমের মেয়েদের সঙ্গে তুমি যাতে নাইতে পারো, তার ব্যবস্থা আমি করে দেব। তারপরে তো তিনি নিজেই হাওয়া হয়ে গেলেন, নাকি আমি? তিনি হয়তো তার খানিক পরেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন, এসে দেখলেন আমিই হাওয়া। সেও তো হতে পারে। অপরজনকে বেনিফিট অফ ডাউট দেওয়া ছাড়া জগতে তৃপ্তি নেই। এরা অনেকে গিয়ে আনন্দময়ীকে প্রণাম করে এসেছেন। আনন্দময়ীর নামের কল্যাণে আমি এই অঞ্চলে এসে পড়েছি, এই মানুষদের স্নেহের আঁচলে ঠাঁই পেয়েছি। এক পক্ষে তার কাছে আমি কৃতজ্ঞ বই কি। এতক্ষণ ওরই আশপাশে ছিলুম, অথচ মনেই পড়ল না যে একবার আনন্দময়ীকে দর্শন করে আসা উচিত। এখন খুব মন কেমন করতে লাগলো এই তাঁবুতে বসে বসে। আমি তীর্থযাত্রী বটে, কিন্তু প্রকৃতপক্ষে তীর্থযাত্রীদের আচার বিচার কিছুই জানি না। অনবরত মাইকে ঘোষণা হচ্ছে, মৌনী অমাবস্যার যোগ অনেকক্ষণ পড়ে গিয়েছে, আপনারা অযথা দেরি করবেন না, স্নানে বেরিয়ে পড়ুন, পরে ভিড় বাড়বে। দাদু বললেন, সব মিছে কথা, যোগ এখনো পড়েনি, অমাবস্যাটা পড়েছে। কিন্তু এবছরে যে যোগটা আসল, গ্রহ নক্ষত্রের সেই বিশেষ সংস্থান রাত 2টোয় শুরু, কাল সন্ধ্যা 7টা পর্যন্ত আছে। এসব বাক্য কেবল ভিড় পাতলা করার জন্য, লোক ঠকানোর কথা।
আমরা ঠিক দুটোই বেরোবো, কথা হলো। 50-এর জায়গায় এখন 51 জন। দাদা এসে ঘোষণা করলেন, মস্ত সুসংবাদ, আমাদের সঙ্গে করে স্নানে নিয়ে যাবেন স্বয়ং কানাই মহারাজ। ঠিক দুটোই বেরোবেন, সবাই তৈরি হয়ে নিও পাংচুয়ালি। ভীষণ হাততালি পড়ল, চমৎকার ব্যবস্থা। কানাই মহারাজ শুনলুম ভারত সেবাশ্রমের সর্বভারতীয় ব্যবস্থাপনার দণ্ডমুণ্ডের কর্তা। তিনি স্বয়ং সঙ্গে থাকলে আর অব্যবস্থার প্রশ্নই নেই। ইতিমধ্যে এক বয়স্ক ভদ্রলোক এসেছেন তাঁবুতে, যাকে আগে দেখিনি। ছেলেরা তাকে মেসোমশাই বলে ডাকছে। তিনি আমাকে জুটতে দেখে স্বভাবতই অবাক হলেন। হ্যাঁ, এটি কে? আমি নাম বলতেই তিনি বললেন, আরে তুমি কি আগস্টে অক্সফোর্ডে গিয়েছিলে? এতক্ষণ যারা আমাকে স্নেহভরে ঘরে জায়গা দিয়েছেন, দেখাশুনো করেছেন, তাদের কাছে আমার হঠাৎ একটু লজ্জাই করল। জীবনে কখনো এর আগে অক্সফোর্ড শব্দের সঙ্গে তেমন লজ্জার যোগাযোগ ঘটেনি। কিন্তু এই পরিবেশে ইতিমধ্যে কিছু কিছু জেনেছি এদের কে কী করেন, কার কতদূর পড়াশুনো। কেউ কারখানা শ্রমিক, কেউ ছোট দোকানদার, কেউ ইতিউতি ব্যবসার চেষ্টা করেন, কেউ বা কেরানি। এদের মধ্যে হঠাৎ ওইসব লম্বা চওড়া বিজাতীয় শব্দের ভুতুড়ে আওয়াজ বড়ই বেখাপ্পা শোনালো। মনে হলো কেমন যেন ঠকিয়ে ঢুকে পড়েছি এদের হৃদয়ের সম্প্রীতির আওতায়। আমার যেন সেটা পাওনা ছিল না। যারা এরকম কথায় কথায় অক্সফোর্ড হার্ভার্ড ঘুরছে, তাদের এদেশের কোথাও কোনো উষ্ণতা প্রাপ্য নয়। তারা বুঝি খাঁটি বাঙালির ভেতর বুকের বেড়া ডিঙোনোর অধিকারটা হারিয়ে ফেলেছে। এ যেন আমার ডুডু তামাক দুটোই খাওয়া। চোর চোর মুখ করে বলি, হ্যাঁ যেতে হয়েছিল, কিন্তু আপনি কি করে? তুমি হাঙ্গারি না চেকোস্লোভাকিয়া কোত্থেকে যেন গিয়েছিলে অক্সফোর্ডে? ওখানে আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। সে তো তোমারই সঙ্গে যাদবপুরে পড়ায়। আরে শোভার বাবা! চট করে একটা প্রণাম করে ফেলি। পৃথিবীটা কতটুকু! এর মধ্যে অশোকদার চোখের চিকিৎসক অমলবাবু, এরই মধ্যে শোভার বাবা মেসোমশাই। এই যে লক্ষ মুখের ভিড়ের মধ্যে আমি চেনা মুখ খুঁজে খুঁজে হাঁটছিলুম সারা বিকেল, সেই খোঁজা আমার মিথ্যে হয়নি তাহলে। তবু লোকে বলবে আমি একলা পথে বেরিয়ে ভুল করেছি, রিস্ক নিয়েছি, বড্ড বড় বুকের পাটা। দূর, বাড়ি থেকে দূরে আর এলুম কখন, বাড়িতেই তো আছি। একজন বাবা ছিলেন এতক্ষণ আমার পথসঙ্গী হয়ে। তিনি থেমে পড়তেই এবারে মেসোমশাইকে পেয়েছি। খুবই স্নেহপ্রবণ মানুষ। অমলবাবুর প্রশংসায় উনি 10 মুখ। সত্যি অমলবাবু খুব আন্তরিক মানুষ, সত্যি ভক্ত। মজা এই যে সাধুসঙ্গের জন্যই তো মানুষ কুম্ভে আসে। আমার সন্ন্যাসী সঙ্গ না হোক, সাধুসঙ্গ হচ্ছে সমানেই। এতগুলি সৎ মানুষ, এতগুলি বিশ্বাসী হৃদয়, এতগুলি ভক্ত প্রাণ একসঙ্গে আমার চারিপাশে, এমন সৌভাগ্য কি আমার সহজে আবার হবে? কোনো কনফারেন্সে যখন যাই, আমার তখনও মনে হয় কতগুলি পণ্ডিতের সঙ্গ পেলুম, কত মহৎ চিন্তার উন্নত বুদ্ধির মানুষের সঙ্গে আজ দেখা হলো। আমার কি সৌভাগ্য! এতটা আমার মতো অভাজনের কি পাওনা ছিল? নিশ্চয়ই না। আমি কেবলই প্রাপ্যের অতিরিক্ত পাই। সুখও যেমন, দুঃখও তেমনই। খোদা আমাকে যখন যা দেন ছপ্পর ফোরকে দেন। ইদানিং জেনেছি কনফারেন্সে আসেন প্রধানত 2 রকমের লোক। একদল সরস্বতীর পূজারী পণ্ডিত, আর একদল মজা লুটিয়ে র্যাকেটিয়ার। এছাড়াও তৃতীয় একটি অপ্রধান গুচ্ছ থাকে, যারা আমার মতো শিক্ষার্থী। বাগদেবীর রূপমুগ্ধ সম্মোহিত দুর্ভাগা শূদ্র, যাদের বুকের ভেতর ইচ্ছে আছে কিন্তু রক্তের মধ্যে জোর নেই সরস্বতীর পদপ্রান্তে পৌঁছাতে পারার। তীর্থেও নিশ্চয়ই তেমনই নানা রকম যাত্রীর সমাবেশ হয়। একদল তো সাধু সন্ন্যাসী, একদল অসাধু সন্ন্যাসীও নিশ্চয়ই আসেন, আর একদল ভক্ত, আর তৃতীয় একদল যারা ভক্ত হতে চায়, যেমন আমি। আমার ভক্তির ইচ্ছে আছে, অথচ এই অথচটা এখনো বুকের মধ্যে বড় প্রবল। আমার দলও নিশ্চয়ই বেশ ভারী, যারা
এই অথচ খোঁচাতে চান। যারা সন্ন্যাসী ভক্তের কাছে তাদের সঙ্গ যেমন মূল্যবান, যারা ভক্ত মানুষ তাদের সঙ্গও ভক্তিলোভী অথচদের কাছে তেমনই মূল্যবান। সন্ন্যাসী সঙ্গ নাই পেলুম, এই যে এত ভক্ত সঙ্গ পাচ্ছি, এই আমার ঢের পুণ্য। ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে ৮ম পর্ব আজকে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের প্রশ্ন, লেখিকার যে অধ্যাপিকা বান্ধবীর বাবার সাথে লেখিকার কুম্ভে দেখা হয়েছিল সেই অধ্যাপিকার নাম কি? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আমার ধন্যবাদ জানাই।